রাধে রাধে এভরিওয়ান। মিষ্টিময় একটা সকালের সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি আসাম থেকে পিঙ্কি, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত রইল। আজকের সকালটা দেখো, সূর্যের আলোয় কিভাবে ঝলমল করছে, যেন মনে হচ্ছে সোনালি বর্ণ দিয়ে ঝিলমিল করছে। কি অপরূপ মনোরম দৃশ্য, তাই না বলো? আসলেতে গ্রামের সকালটা কিন্তু খুব সুন্দরময় একটা সকাল হয়। তো চলো সকলকে আরও একবার ওয়েলকাম পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরও একটি ঝলমলে ব্লগে। তো আজকের দিনটা ছিল রবিবার, সকাল 5:30 থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। আজকের এই দিনটা তো কেটেছে অনেকটাই আনন্দময়, তোমরা ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে। কিন্তু জানো তো, ভিতরে ছিল অনেক পরিমাণ দুঃখ। আর সেটা কেন, তার জন্য ব্লগটাতে তো কন্টিনিউ থাকতে হবে, তাই না বলো? তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু আমি লেগে পড়লাম আমার বাসি কাজকর্ম করতে। অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে অনেকটা জলদি ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম না হয় আজকে একটু শেয়ার করি। আর সত্যি কথা বলতে গেলে ঠান্ডা দিন আসলে পরে না একটু দেরি করেই ঘুম থেকে উঠি গো। কেননা তোমরাও তো জানো আমার তো অনেক পরিমাণ ঠান্ডার প্রবলেম। সকালবেলা যদি ঘুম থেকে উঠে যাই না, আর যদি একটু নাকে দিয়ে কুয়াশা বা ধুলাবালি ঢুকে যায় না, তাহলে আমার সারাটা দিন খারাপ হয়ে যায়। আর আজকে যখন দেখলাম একদম 5টার থেকে রৌদ্র উঠে পড়েছে, তারপর আর বিছানায় থাকতে পারলাম না। ভাবলাম যে না, যেহেতু রৌদ্র উঠে পড়েছে তো উঠেই পড়ি, উঠে কাজকর্মগুলো সেরেই নেই। তো প্রথমত আমি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিলাম, দিয়ে তারপর জল গরম করে 1 মগ জল খেয়ে নিলাম। আর রাত্রেবেলায় জানো তো এখন বাসন ধুয়ে রাখি, যেহেতু ঠান্ডা এসে পড়েছে আর সকালবেলা জলটাও অনেক পরিমাণ ঠান্ডা থাকে, রাত্রেবেলা অত একটা ঠান্ডা থাকে না, তো আমার অসুবিধা হয় না। তার জন্যই রাত্রেবেলা ধুয়ে রাখি, সকালের জন্য আর রাখি না। সকালবেলার জলটা তো প্রচুর পরিমাণে ঠান্ডাও থাকে। তো এখন এই তো ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার আগে অবশ্য আমি ঘরের মধ্যে কিন্তু জল ছিটা দিয়ে দিয়েছি, না হলে তো অনেকটাই ধুলোবালি হয়। আর আমি দেখো নাক মুখ কিন্তু পুরোপুরি ঢেকে রেখেছি, কারণ নাকে দিয়ে যদি একটু ধুলা ঢুকে না, তাহলেই আমার অসুবিধা হয়ে যাবে। এই দিকে আমার মা কিন্তু এখনও ঘুমিয়ে আছে। অন্যান্য দিন যখন আমি উঠি না ঘুম থেকে, মায়ে যদি আমার একটুও আওয়াজ পায় সঙ্গে সঙ্গে উঠে পড়ে। কিন্তু আজকে সকালবেলা আমি খুব আস্তে আস্তে করে কাজ করছি, যাতে মার ঘুমটা না ভাঙে। মায়ের আশা আমাদের ঘরে কয়েকটা দিন হয়ে গেল, আর দেখতে দেখতে কিভাবে যে চলে গেল না দিনগুলো, কিছুই বুঝতে পারলাম না গো। এখন সময়ও এসে পড়ল, মা চলে যাবে, আর এই দিনটাই আছে আমাদের ঘরে। আজকে বাবা আসবে আমাদের ঘরে, ঘুম থেকে উঠেই পরের দিন মাকে নিয়ে চলে যাবে। যেহেতু মা এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর বাবারও খুব অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু ঘরে একা খাওয়া দাওয়া কোনো কিছুই ভালো মতো করতে পারছে না। তো আমাদেরও তো বুঝতে হবে, তাই না বলো? তো ওই তো আজকে বাবা আসবে আর কি। মনে তো ভীষণ আনন্দ, বাবাও আসবে আজকে, ঘরের সবাই একসঙ্গে কত আনন্দ ফুর্তি করব। কিন্তু এদিকে মনের মধ্যে অনেকটাই দুঃখ আর কি। কারণ কি, আর এই দিনটাই আছে মা বাবা হয়তো আমাদের সঙ্গে ঘুম থেকে উঠেই তো তারা তাদের ঘরে চলে যাবে। তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ, কেননা তোমরা আমার মায়ের জন্য কিন্তু অনেকটাই টেনশন করেছো। সবাই বলেছো যে মাসিমাকে ভালোভাবে যত্ন আদি করো, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর তোমরা অনেকেই বলেছো যে চিন্তা করো না, রাধারানী তাড়াতাড়ি তোমার মাকে সুস্থ করে দেবে। তো সত্যি আমার মা এখন পুরোপুরি সুস্থ আছে, আর সুস্থ আছে বলেই মাকে এখন ঘরে যেতে দিচ্ছি, না হলে যেতে দিতাম না।
কারণ বাবার দিকেও তো দেখতে হবে। বাবা এতটা দিন ধরে একা একা একবেলা খায়, একবেলা না খেয়েই থাকে। কেন কি আমার বাবায় রান্না বাড়া করতেই পারে না, এমনকি গ্যাসও জ্বালাতে পারে না। তো বুঝতেই পারছো বাবার কত পরিমাণ কষ্ট হচ্ছে। শুধু একমাত্র মায়ের দিকে তাকিয়ে আর কি বাবাই কিছুই বলছে না, যাতে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তার জন্য আর কি বাবাও কষ্ট করছে। তো যাই হোক, এদিকে বাসি কাজকর্ম সেরে নিলাম, সেরে বাসি কাপড় টাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে এসে দেখলাম মা উঠে পড়েছে। এই যে দেখো, মার সঙ্গে বসে কিন্তু অনেক কিছু আলাপ আলোচনা করছি। দেখা যায় মা মেয়ে এক জায়গায় হলে কিন্তু কথার কোনো শেষ নাই, অনেক কথা হয়, জমে যায়। আবার এইদিকে মনে মনে ভাবছি যে কালকে হয়তো মা এই টাইমে মার ঘরে থাকবে আর আমি আমার ঘরে এইভাবেই একা। সেটা ভেবে তো আর কোনো লাভ নেই, তাই না বলো? তো দেখো, আমি বিছানাটা কিন্তু সুন্দর করে টিপটপ করে উঠিয়ে নিলাম। এখন সময় কিন্তু খুব বেশি একটা হয়নি, সেই বাজে সকাল 7টা, কিন্তু রৌদ্রের এত পরিমাণ তাপ মনে হয় দুপুর 12টা বাজে। অবশ্য ভালোই লাগছে, কেননা ঠান্ডা ঠান্ডা তো রৌদ্রটা উঠেছে, যে কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখো, এদিকে কিন্তু আমার হেঁচি স্টার্ট হয়ে গেছে। মানে এত পরিমাণ যে আমি হেঁচি মারতে পারি তোমরাও ধারণা করতে পারবে না। মানে নন স্টপ 20-25টা আমি হেঁচি দিতে থাকি, আর হেঁচি দিলে পরে তোমরা তো বুঝতেই পারো কত পরিমাণ শরীরটা খারাপ লাগে। ওই যে একটু ঝাড়ু টাড়ু দিয়েছি যে, তার জন্য। তো যাই হোক, এই তো একটু লাল চা বানিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই রাত্রেবেলা বন এনেছিল, এই যে সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো সকালবেলা আজকে চাটা খাওয়ার পর না আমি আর দেরি করলাম না, ওই 8টার মধ্যে স্নান করে সোজা চলে আসলাম ঠাকুর ঘরে। এই যে দেখো, আমি ঠাকুর দিয়ে দিলাম। এইদিকে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেল, আর দেখলাম বাবা আর আমার ছোট্ট বোন চলে আসলো। এই যে দেখো, সবাই মিলে কত গল্প করছি, অনেক দিন পর সবাই এইভাবে বসেছি, সঙ্গে মাসিও আছে। অনেক টাইম আলাপ আলোচনা করলাম, সেই আলাপ আলোচনা করতে করতে 10:30 11টা বেজে গেল। এইদিকে তোমাদের দাদা ভাই নিয়ে চলে আসলো বাজার, ওই যে বাবার পছন্দের গুড়া মাছ মানে মকা মাছ, আর হলো ডুগ্গু সোনার পছন্দের পাবদা মাছ। তো দেখো, এদিকে মা কিন্তু মাছগুলো কেটে দিচ্ছে, আর এইদিকে দেখো আমি কিছু চাউল ভিজিয়েছিলাম গুঁড়া করার জন্য, মানে পিঠা বানাবো, যেহেতু সবাই আজকে আছে আমাদের বাড়িতে। আর সত্যি কথা বলতে গেলে আমার মা আর বাবা সিদ্ধ পিঠা খেতে অনেক পরিমাণ পছন্দ করে। তো দেখো, দুই বোনে মিলে কিন্তু গুঁড়া করে নিচ্ছি। এইদিকে জানো তো, আমার বোন কিন্তু আবারও ঘরেও চলে গেছে, কেননা তাদের বাড়িতে তো মাত্র বিয়ে শেষ হয়েছে, আজকে নাকি ফিরা যাত্রাতে যাবে তার দেওর। ওই যে বাবাও এসেছে, তার জন্যই একটু দেখা করতে আসলো আর কি। তো ওকে অনেক জোর করেছি, কিন্তু সে থাকলো না, সে সকালবেলায় চলে গেল আর কি, ওই ধরো 11:30টার দিকে। তো যাই হোক, এখন সময় হয়েছে 1:30টার মতো, রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে। ওই তো পাবদা মাছ দিয়ে, ডাইলের বড়ি দিয়ে, শালগম দিয়ে একটা তরকারি হয়েছে, লাল শাক, গুঁড়া মাছ টক পাতা দিয়ে বানানো হয়েছে, আর বাবার জন্য অল্প গুঁড়া মাছ কুরকুরে করে ভাজা হয়েছে। তো সবটা আমি রান্না করিনি, আমি 2টা রান্না করেছি, মায়ে 2টা রান্না করেছে। মায়ে বলে যে এতদিন তো তুই আমাকে রান্না বাড়া করেই খাইয়েছিস, আজকে না হয় আমি কিছু রান্না করি। রান্না বাড়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখন এই তো রান্না বাড়ার বাসনগুলো আর কি ধুয়ে রেখে দিচ্ছি। এইদিকে ওই যে সন্ধ্যাবেলা যেহেতু পিঠা বানানো হবে, তার জন্যই এখনই আমি ওই নারকেলটার গুড়টা আর কি আসিয়ে রেখে দেব। মানে যতটুক এগিয়ে রাখবো ততটাই তো আমার সুবিধা, তাই না বলো? তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে রুমে গিয়ে দেখি বাবাই মেশিনে বসেছে। কেন জানো? ওই যে ডুগ্গু সোনার যে স্কুলের নতুন ড্রেসটা আছে না, সেটা পুরোপুরি ইঁদুরে কেটে নিয়েছে, আর এতটা খারাপভাবে কেটেছে, মানে সেটাকে আমি ঠিকই করতে পারবো না। তো বাবার কি আর চোখে দেখে সহ্য হয় বলো? ওই যে মেশিনে বসে পড়লো, বসে ঠিক করে দিল। তো বাবা মেশিন থেকে উঠার পর ওই তো সবাই একসঙ্গে বসে খেয়ে নিলাম। খেয়ে টেয়ে বিকালে চাটা খাওয়া হলো। এখন হয়ে গেছে সন্ধ্যা। ওই যে চাউলের গুঁড়োগুলো সারাদিন কিন্তু রোদ্রে দিয়েছি, আর এখন এই তো একটু কড়াইয়ের মধ্যে আর কি ভেজে নিচ্ছি। আমার তো অনেক ইচ্ছে করে গো মা বাবাকে
অনেক কিছু রান্না করে খাওয়াতে, তারা যেটা যেটা ভালোবাসে। কিন্তু সামর্থ্য নেই তো, ইচ্ছে থাকলেও পারি না। কিন্তু যেগুলো সামর্থ্যের মধ্যে আসে সেগুলো অবশ্যই চেষ্টা করি মা বাবা আসলে পরে তাদেরকে রান্না করে খাওয়াতে আর কি। এইরকম না অনেক কিছু জিনিস আছে গো, যেগুলো আমি জানি কিন্তু পারি না গো তাদেরকে খাওয়াতে। এমন না যে তারা কোনো দিন আমাকে মুখ ফুটে বলেছে যে তোর হাতে এটা খেতে চাই, বানিয়ে খাওয়াস তো। কারণ আমার মা বাবার এমন কিছু কিছু পছন্দের জিনিস আছে যেগুলো তারা আমার হাতে খেতে ভীষণ পরিমাণ পছন্দ করে। কিন্তু দেখো এগুলো জানা সত্ত্বেও তারা আসলে পরে আর আমি সেগুলো খাওয়াতে পারি না। কিন্তু যখনই আমি বাপের বাড়িতে যাই তখন দেখা যায় বাবা এগুলো নিয়ে আসে, এসে বলবে আজকে আমার মায়ের রান্না করবে, মায়ের হাতে খাবো, আমার মা এই জিনিসটা খুব ভালো রান্না করে। তখন তো আমি খুব আনন্দ করে মা বাবাকে রান্না করে খাওয়াই। কিন্তু এমনই কপাল, আমার ঘরে আসলে পরে যে একটু ভালো কিছু মা বাবাকে বানিয়ে খাওয়াবো সেটুকু আর পারি না গো। মা বাবার পছন্দের খেয়াল তো রাখতেই পারি না অভাবের জন্য, কিন্তু বিয়ের পরও মা বাবায় মেয়েদের পছন্দের কিন্তু সবসময় খেয়াল রাখে। আর আজকেও কিন্তু এটাই হয়েছে, ভিডিওর লাস্টে তোমরা অবশ্যই বুঝতে পারবে। একজন বউ কিন্তু মেয়ে থাকা অবস্থায় বাপের বাড়িতে অভাবটা কি জিনিস কখনোই বুঝতে পারে না, কিন্তু স্বামীর বাড়িতে আসলে পরে সেটা হাড়ে হাড়ে টের পায় যে অভাব কি জিনিস। যেমন আমি বুঝতে পেরেছি বিয়ের পর। তো যাই হোক, এদিকে দেখো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে, মা আর আমি একসঙ্গে মিলে বানিয়ে নিয়েছি। এখন শুধু রেডি করে রেখে দেব। বাবা চলে গেছে বাজারে, তো বাবা যখন আসবে তখন একদম গরম গরম বানিয়ে বাবাকে সার্ভ করব, যেমনটা আমার বাবা খেতে ভালোবাসে। এইদিকে রেডি করতে করতে দেখলাম বাবাও চলে আসলো, তাই ভাবলাম না হয় বসিয়েই দেই। আর সঙ্গে জানো তো লোকাল মুরগিও নিয়ে আসলো। জানি না কিভাবে যে মা বাবায় মেয়ের মনের কথা বুঝে ফেলে। কে বেশ কয়েকদিন ধরে ইচ্ছে করছে জানো তো যে লোকাল মুরগির পাতলা ঝোল খাবো, কিন্তু কাকেই বা বলি তোমরাই বলো। কিন্তু কিভাবে জানি বাবায় মেয়ের মনের কথাটা বুঝে ফেললো। ওই যে সন্ধ্যার পর বাজারে চলে গেল, গিয়ে লোকাল মুরগি নিয়ে আসলো। আসলেতে মা বাবা যেইভাবে সন্তানের মনের কথাটা বুঝে ফেলে, ঠিক সেইভাবেই যদি প্রত্যেক স্বামী তার স্ত্রীর মনের কথাটা বুঝে ফেলে না, তাহলে মনে হয় না কোনো সংসারে অশান্তি হবে বলে। সেটা শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে নয়, সংসারে এরকম অনেক টুটকি নাটকি জিনিস থাকে, সেই সব ক্ষেত্রে আর কি বলছি। তো যাই হোক, এদিকে কিন্তু গরম গরম পিঠে রেডি। আমার বাবাও এসে পড়েছে, এখন শুধু বাবাকে দেবো আর কি। শুধু বাবা নয়, সবাই মিলে খাওয়া দাওয়া করব। বোনও এসেছে, মাসিও এসেছে, ভাইও এসেছে, সবাই মিলে গরম গরম পিঠে আর কি খেয়ে নেব। আমি প্রথমেই কিন্তু বাবার জন্য বেড়ে নিচ্ছি। আর এই যে দেখো গরম গরম পিঠা, যেইভাবে ভেবেছি যে একদম গরম গরম বাবাকে দেব, দেখো আমার বাবা কত পরিমাণ খুশি, দেখলেই তো সিদ্ধ পিঠা দেখে। এইদিকে পিঠা টিঠা খাওয়া হয়ে গেল, আর আমার মায়ে ঠিক আমার পছন্দের লোকাল মুরগির পাতলা ঝোল বানিয়ে নিচ্ছে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। তো জানো তো দেখতে দেখতে এই দিনটা কিভাবে চলে গেল। পরের দিন সকালবেলা আমার মনটা অনেক পরিমাণে খারাপ, কেননা এই যে দেখো ঘুম থেকে উঠেই মা বাবা রেডি ঘরে যাওয়ার জন্য। আর আমার মনটা এত পরিমাণে খারাপ, কিন্তু মা বাবার সামনে প্রকাশ করছি না, বিশেষ করে আমার মায়ের সামনে, না হলে হয়তো আমার মায় কান্নাই করে দেবে। অনেকটাই শক্ত করে মনটাকে নিয়ে আর কি বসে আছি। তো চলো, এদিকে মা বাবাও চলে যাচ্ছে, আর আমিও তোমাদের থেকে বিদায় নিচ্ছি আজকের মতো। তোমাদের সবাইকে রাধে রাধে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে।